করলাম। এই ঠিক আছে। আসসালামু আলাইকুম, সবাইকে আজকের ক্লাসে স্বাগতম। যারা আমার কথা শুনতে পাচ্ছ এবং আমাকে দেখতে পাচ্ছ একটু কমেন্ট করে জানাবা সাউন্ড এবং ভিডিও কোয়ালিটি ঠিক আছে কিনা। ক্লিয়ার? ওকে, যারা ফেসবুক লাইভে ক্লাস করতেছো তারাও একটু জানাও 3H গ্রুপের তোমরা যারা, তাদের জন্য আজকে ফেসবুক লাইভ সাউন্ড এবং ভিডিও ঠিক আছে কিনা। সব ঠিক আছে। আচ্ছা, আজকে পরিমাণগত রসায়ন চ্যাপ্টারটার ম্যাথ নিয়ে আলোচনা করব। আমি শুরুতে ম্যাথটাকে দুইটা ভাগে ভাগ করতে চাচ্ছি। একটা হচ্ছে তোমাদের ইন্টারমিডিয়েট পরীক্ষার জন্য ম্যাথ, আর একটা হচ্ছে অ্যাডমিশন টেস্টের জন্য ম্যাথ। কারণ হচ্ছে দুইটার পড়া দুই রকম হবে। অ্যাডমিশন টেস্টেরটা যদি বলি, এই ক্ষেত্রে সময় কম, ভর্তি পরীক্ষার দিন ওখানে 100টা কোশ্চেন, সময় থাকবে মাত্র 60 মিনিট। তাহলে একটা কোশ্চেনের জন্য সময় থাকবে 36 সেকেন্ড। তাহলে চিন্তা করো বড় বড় ম্যাথ, যে ম্যাথ গুলা করতে আমাদের কমপক্ষে 5 মিনিট 7 মিনিট বা 10 মিনিট সময় লাগবে, সেই ম্যাথ গুলো আমাদের করার দরকার নাই। কারণ অ্যাডমিশন টেস্টে আমাদের এত বেশি সময় নাই, আমরা ছোট ছোট ম্যাথ গুলা করব। পাশাপাশি আজকে আমরা কিছু শর্টকাট নিয়ম শিখবো। শর্টকাট নিয়ম মানে হচ্ছে বড় ম্যাথই কিন্তু আমরা এমসিকিউ এর উত্তর জাস্ট 30 সেকেন্ডের ভিতর দিতে পারবো। চোরামি কিছু পদ্ধতি আছে, সেই পদ্ধতিগুলা শিখাবো। এবং আমি শুরুতে তোমাদেরকে অ্যাডমিশন টেস্টের জন্য পড়াইতে চাচ্ছি, কারণ ওখানে সব পুরো চ্যাপ্টারটার ম্যাথ গুলাই করানো হবে। দেন ইন্টারমিডিয়েট পরীক্ষার জন্য তোমাদের সিলেক্টিভ টপিকস হচ্ছে মাত্র 4টা সো ওই 4টা টপিকস এর বাইরে আমাদের ম্যাথ করার দরকার নাই। বুঝতে পারছি? তার মানে আমি যদি অ্যাডমিশন টেস্টে ম্যাথ গুলো কভার করতে পারি, ইন্টারমিডিয়েটের ম্যাথ কভার হয়ে যাচ্ছে। কিন্তু সাথে এক্সট্রা আরো কি কি পড়বা ইন্টারমিডিয়েটের জন্য সেটা আমি লাস্টে বলে দিব। তার মানে আমি বলতে চাচ্ছি ম্যাথের ক্ষেত্রে কোনো অ্যাডমিশন টেস্ট বা কোনো ইন্টারমিডিয়েট টেস্ট বলে কোনো কথা নাই, ম্যাথ ম্যাথই। কারণ তোমাদের ইন্টারমিডিয়েটের এমসিকিউতে ম্যাথ আসবে, ওই ক্ষেত্রে আমাকে অবশ্যই সেই ম্যাথটা কম সময়ের ভিতর করতে হবে। তাহলে আমরা পড়া শুরু করি। ওকে, পড়া শুরু করার আগে আমরা যখন পরিমাণগত রসায়ন থিওরি চ্যাপ্টার পড়েছিলাম, ওই চ্যাপ্টারের কিছু পড়াটা আমি তোমাদেরকে ধরতে চাচ্ছি। সেই উত্তরগুলো যদি তোমরা করতে পারো, দেন আমরা ম্যাথগুলো খুব সহজে করতে পারবো। মোল কাকে বলে আমি পড়াইছিলাম তোমাকে। আণবিক ভরকে গ্রামে প্রকাশ করলে যেই পরিমাণটা পাওয়া যায় সেই পরিমাণটাকে বলা হয় মোল। আবার পারমাণবিক ভরকে গ্রামে প্রকাশ করলে যেই পরিমাণটা পাওয়া যায় সেটাকেও বলা হয় মোল। কিন্তু পার্থক্য হচ্ছে, একটাকে বলা হবে মোল অণু, আরেকটাকে বলা হবে মোল পরমাণু। তাহলে উত্তর দাও আমাকে, 1 মোল অক্সিজেন অণু সমান কত গ্রাম? উত্তর দাও। 32 গ্রাম। কিন্তু যদি বলি 1 মোল অক্সিজেন পরমাণু, তখন কত গ্রাম? 16 গ্রাম। তাহলে অণুও হতে পারে পরমাণু হতে পারে, এই ব্যাপারটা একটু খেয়াল রাখবা। দেন উত্তর দাও, 1 মোলে কয়টা অণু বা পরমাণু থাকে বলো? 1 মোলে কয়টা অণু বা পরমাণু থাকে? এটাকে কি সংখ্যা বলা হয় আমরা পড়ছিলাম? অ্যাভোগাড্রোর সংখ্যা। ইয়েস, 6.023 × 10⁻23। আজকে ম্যাথ করার সময় এই সংখ্যাটা আমাদের অনেক বেশি কাজে লাগবে। 1 মোলের আয়তন এসটিপি তে কত লিটার? এসটিপি তে 22.4। কিন্তু যদি বলি এসএটিপি তে কত লিটার? এসএটিপি 24.789। তাহলে আজকে আমাদের ম্যাথ করার সময় 22.4 আর 24.789 সংখ্যাগুলো কাজে লাগবে, খেয়াল রেখো। ঠিক আছে? দেন কিছু পরমাণুর পারমাণবিক ভর আমাদের মুখস্থ রাখতে হবে।
কেমিস্ট্রিতে যে 118টা বা 20টা পরমাণু আছে, এতগুলা পারমাণবিক ভর আমাদের মনে রাখার দরকার নাই। ইম্পর্টেন্ট কিছু পরমাণুর পারমাণবিক ভর মনে রাখতে হবে, যেটা আমাদের ম্যাথ করার সময় লাগবে। তাহলে আমি ইম্পর্টেন্ট পরমাণুগুলোর নাম বলে দেই, সাথে পারমাণবিক ভরগুলো বলে দেই। তুমি ম্যাথ করার শুরুতে এগুলো একটু মুখস্থ করে নিবা। বলো, তোমরা উত্তর দাও, পারবা? হাইড্রোজেনের পারমাণবিক ভর কত? হাইড্রোজেন 1। অনেকে 2 বলতেছো, কিন্তু সেটা কিন্তু পারমাণবিক ভর না, 2 হচ্ছে আণবিক ভর। আমি বলছি পারমাণবিক ভর। বলো, কার্বনের পারমাণবিক ভর কত? কার্বন 12। 6 বলতেছো অনেকে, 6 কিন্তু পারমাণবিক সংখ্যা। সো প্যাচ লাগাবা না। পারমাণবিক সংখ্যা এক জিনিস, পারমাণবিক ভর আণবিক ভর দুইটা আলাদা আলাদা জিনিস। দেন আমাকে বলো, নাইট্রোজেনের পারমাণবিক ভর কত? নাইট্রোজেন 14। অক্সিজেন 16। সোডিয়াম, সোডিয়ামের পারমাণবিক ভর 23। ফসফরাস, ফসফরাসের পারমাণবিক ভর কত বলো? 31। 32 না বেয়া, ফসফরাস 31। সালফার কত বলো? সালফার 32। ক্লোরিন 35.5, মনে রাখবা 35.5। পটাশিয়াম 39, ক্যালসিয়াম 40। পটাশিয়াম 39, ক্যালসিয়াম 40। ক্রোমিয়াম 52, 52। কপার 63.5, কপার হচ্ছে 63.5। সিলভার 108, 108। এ কয়টা পারমাণবিক ভর তোমার অঙ্ক করার আগেই মুখস্থ রাখতে হবে। তাহলে আমি এই পরমাণুগুলোর নাম এবং পারমাণবিক ভরগুলা আবার বলি, মুখস্থ করে নাও, অথবা যারা লিখে রাখতে চাও লিখে রাখতে পারো, অঙ্ক করতে এগুলো লাগবে। হাইড্রোজেন 1, কার্বন 12, নাইট্রোজেন 14, অক্সিজেন 16, সোডিয়াম 23, ফসফরাস 31, সালফার 32, ক্লোরিন 35.5, পটাশিয়াম 39, ক্যালসিয়াম 40, ক্রোমিয়াম 52, কপার 63.5, সিলভার 108। ওকে, এবার কিছু ঝামেলার কথা বলি, দেন আমি অঙ্ক শুরু করি। ফার্স্ট ঝামেলা, আমরা ইন্টারমিডিয়েট পরীক্ষার সময় ক্যালকুলেটর ব্যবহার করতে পারি, কিন্তু যখন তোমরা অ্যাডমিশন টেস্ট দিবা, সেটা মেডিকেল অ্যাডমিশন হোক, ভার্সিটি অ্যাডমিশন টেস্ট হোক, কোনো ক্যালকুলেটর ব্যবহার করতে দেয়া হবে না। তাহলে ভাইয়া, এই ম্যাথ গুলো ক্যালকুলেটর ছাড়া কিভাবে হিসাব করা যায়, এই জিনিসটা যদি এখনই শিখে রাখো, আমি বলবো লস নাই। তাহলে ক্যালকুলেটর ছাড়া হিসাব কিভাবে করা যায় সেই উত্তরটা বা সেই সিস্টেমটা দেখাবো। দ্বিতীয় ঝামেলা, সময় খুব বেশি দিবে না। এমসিকিউ এর জন্য যখন ম্যাথ আসবে, তখন সময় খুবই কম পাবে। সো কম সময়ে কিভাবে ম্যাথ করতে হয় সেটা করব। কি কি ম্যাথ করবা সেটা আমি একেবারে ক্লাসের শেষে বই থেকে তোমাদেরকে দাগায় দিব। ওকে, তাহলে আমরা ম্যাথ শুরু করি। শুরু করার আগে জাস্ট লাস্ট 2-3 বছর মেডিকেল ভর্তি পরীক্ষায় এই চ্যাপ্টার থেকে কি কি কোশ্চেন আসতো সেটা আমি দেখাইতে চাচ্ছি। ভাইয়া একটু যদি দেখো, এটা একটু দেখো, 2019 সালে ভর্তি পরীক্ষায় এই ম্যাথটা আসছে। 5% সোডিয়াম কার্বনেট সলিউশনের মোলারিটি কত? এই মোলারিটি কিভাবে বের করতে হয় সেটা আমি তোমাদেরকে শিখাবো। দেন কোনটি জারক বিজারক উভয় হিসেবে কাজ করে, এটা আমি তোমাদেরকে গত ক্লাসে পড়াইছি। কোন দ্রবণে নীল লিটমাস লালে রূপান্তরিত হয়, এটা একটা এমসিকিউ আসছে। দেন এই ম্যাথটা দেখো ভাই, একজন রোগীর রক্তে গ্লুকোজের পরিমাণ 190 মিলিগ্রাম পার ডেসিলিটার, মিলিমোল পার লিটার হলে কত হবে? পিএইচ কত, পিএইচ বের করার অঙ্ক আমি শিখাবো। 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 300 মিলিলিটার পরিমাণ একটি গ্যাসকে একই চাপে রেখে 7 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নিয়ে আসা হলে ইহার আয়তন কত হবে? এটা P1 B1 P2 B2 ওই টাইপের সূত্রের অঙ্ক। 3 নাম্বারটা দেখো, একটি ডেসিমোলার দ্রবণের ঘনমাত্রা কত? উত্তর দাও তো ভাই, 3 নাম্বার কোশ্চেনটার উত্তর কি হবে? এ বি সি নাকি ডি? বলো, 3 নাম্বার কোশ্চেনটার উত্তর কি হবে? ডেসিমোলার, ইয়েস।
আমরা এগুলা গত ক্লাসে পড়ছিলাম। তাহলে মোলার মানে 1 করার সময়, এবং লাস্টেরটা 20% H2SO দ্রবণে পানির পরিমাণ কত, বাকিটুক 80। তাহলে আমরা অঙ্ক শুরু করি ভাইয়া। আমি তোমাদেরকে যদি একটা একটা করে অঙ্ক শিখাই দিই, একই নিয়মের অঙ্ক আরো 2-3টা বইয়ে আছে, তুমি পারবা না বাকিগুলা বই থেকে করে ফেলতে? একই নিয়ম, সেম অঙ্ক, খালি হয়তো সংখ্যাগুলা এলোমেলো। তাহলে এই অঙ্কগুলা দুইভাবেই শিখাবো, ইন্টারমিডিয়েটে আসলে কিভাবে করবা, আবার তোমাদের ভর্তি পরীক্ষা আসলে কিভাবে করবো আমি দুইভাবে শিখাবো। দেখো, এসটিপিতে 1500 লিটার নাইট্রোজেন গ্যাস হতে অ্যামোনিয়া প্রস্তুত করতে কত লিটার হাইড্রোজেন গ্যাসের প্রয়োজন? এই অঙ্কটা অনেক বড় করে করা যায়, আবার শর্টকাটে 30 সেকেন্ডের ভিতরেও এমসিকিউ উত্তর দেয়া যায়। আমি দুইভাবে দেখাই। সবার আগে তুমি খেয়াল করো, এটা একটা আয়তনের অঙ্ক। নাইট্রোজেন 1500 লিটার, দেন কত লিটার হাইড্রোজেন গ্যাসের প্রয়োজন? সবই লিটার 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 লিটার, লিটার মানে হচ্ছে আয়তন। এখানে আয়তন ছাড়া আর কোনো কথা নাই, জাস্ট আয়তন। আয়তন মানে হচ্ছে এটা একটা আয়তনের অঙ্ক যদি আসে আমরা পরীক্ষার হলে কি করব ভাইয়া? সবার আগে এটার সমীকরণটা লিখবো। কিরকম? N2 প্লাস 3H2, এটা আমরা সবাই পারি। N2 প্লাস 3H2 কি হবে বলতো ভাইয়া? 2NH3। এটা হচ্ছে এই ম্যাথটার জন্য আমাদের প্রয়োজনীয় সমীকরণ, এটা আমরা পারি। বাট এবার হাইড্রোজেন আছে 3 মোল, আর অ্যামোনিয়া আছে 2 মোল, রাইট? তাহলে নাইট্রোজেন 1 মোল, হাইড্রোজেন 3 মোল, আর অ্যামোনিয়া আছে 2 মোল। ইন্টারমিডিয়েটে যদি আসে সবার ফার্স্টে সমীকরণটা লিখবা। দেন আমরা জানি 1 মোল মানে 22.4 লিটার, তাহলে 1 গুণ 22.4, তাহলে 3 মোল মানে 3 গুণ 22.4, 2 মোল মানে 2 গুণ 22.4। তারপরে ঐকিক নিয়মে করতে হবে অঙ্কটা। কিরকম ঐকিক নিয়ম দেখো, 2 গুণ 22.4 লিটার তাহলে হচ্ছে 44.8, হাইড্রোজেন হচ্ছে 3 গুণ 22.4, তার মানে হচ্ছে 67.2, তাহলে 67.2, নাইট্রোজেন হচ্ছে 22.4 আর অ্যামোনিয়া হচ্ছে 44.8। তাহলে 22.4 লিটার নাইট্রোজেন গ্যাস হতে অ্যামোনিয়া তৈরি করতে হাইড্রোজেন লাগে 3 গুণ 22.4, 1 মোল থেকে কত, আর হচ্ছে 1500 লিটার থেকে কত, ঐকিক নিয়মে করতে হবে। বাট আমরা সেভাবে করব না। ধরো এই কোশ্চেনটা আমার ভর্তি পরীক্ষায় আসছে এমসিকিউ এর জন্য, কিভাবে করব দেখো। 1 মোল মানে 1 গুণ 22.4, বুঝে নাও তুমি। তাহলে 3 মোল মানে হচ্ছে 3 গুণ 22.4, ঠিক না ভাইয়া, লিটার। আর 2 মোল মানে 2 গুণ 22.4 লিটার। তাহলে দেখো এখানে 1, 3, 2 প্রত্যেকটা সংখ্যার সাথে 22.4 আছে। আমি যদি এরপরে সবাইকে 22.4 দিয়ে ভাগ করি, 22.4 উপরে নিচে কাটাকাটি হয়ে আমার শুধু বাকি থাকবে 1 লিটার, 3 লিটার, 2 লিটার, তাই না? সবাইকেই তো ছোট করে আনলাম, অনুপাত তো সেম থাকবে, তাই? তাইলে খেয়াল করো, আমরা মনে করব যত মোল তত লিটার, এভাবে করলে আমার অঙ্কটা সহজ হয়ে যাবে। এইখানে নাইট্রোজেন আছে 1 লিটার, হাইড্রোজেন আছে 3 লিটার, আর অ্যামোনিয়া আছে 2 লিটার। তাহলে এবার দেখো ভাইয়া, 1 লিটার নাইট্রোজেন হতে অ্যামোনিয়া তৈরি করতে হাইড্রোজেন কয় লিটার লাগে? 3 লিটার। একের জন্য 3 লাগে। তাহলে যদি কোশ্চেন করে 100 লিটার নাইট্রোজেন হতে অ্যামোনিয়া তৈরি করতে কত লিটার হাইড্রোজেন লাগবে, কি হবে উত্তর বলো তো? একের জন্য যদি লাগে 3, 100-র জন্য লাগবে 300। তাহলে ভাইয়া যদি বলে 1000 লিটার নাইট্রোজেন, তখন কত লিটার হাইড্রোজেন লাগবে? 1000-এর জন্য লাগবে 3000। তাহলে এইবার যেই অঙ্কটা উপরে লেখা আছে সেই অঙ্কটার উত্তরটা বলো তো, 1500-র জন্য কত লাগবে?
1500 গুণ 3, দ্যাট মিনস 4500। তাহলে আমাকে এমসিকিউ করার জন্য এত কিছু লেখার, এত কোনো সমীকরণ লেখার তো দরকার নাই। যে অপশনটা 4500 থাকবে আমি ওই অপশনটা বৃত্ত বরাট করে চলে আসবো, বাস। তাহলে এই 4500 উত্তরটা বের করতে আশা করি আমাদের 30 সেকেন্ডের বেশি লাগবে না। ধরো পরীক্ষাতে এই অঙ্কটাই আসলো, কিন্তু অপশনে 1500 লিটার দিল না, দিল 1200 লিটার। তাহলে বলো তো ভাইয়া, এই অঙ্কটার উত্তর তখন কত হবে? 1200 থাকলে কত হবে? 1200 3600। ধরো এই একই টাইপের অঙ্ক, কিন্তু এই সমীকরণটা না, নাইট্রোজেন হাইড্রোজেন অ্যামোনিয়া এরকম সমীকরণ না, অন্য কোনো সমীকরণ, বাট এরকম আয়তনের অঙ্ক। তুমি কি ক্যালকুলেটর ছাড়া পারবা করতে? পারবে না পারবে না? আমি আরেকটা বুঝাই ভাইয়া, এরকম আরেকটা অঙ্ক আমি তোমাদেরকে বুঝাই দিই, তাহলে আশা করি বেশি ক্লিয়ার হয়ে যাবে। দেখো পরের অঙ্কটা দেখো। এসটিপিতে 100 লিটার NO প্রস্তুত করতে কত লিটার অ্যামোনিয়া এবং কত লিটার অক্সিজেন গ্যাসের প্রয়োজন? সবার আগে তুমি খেয়াল করবা এটা কি আয়তনের অঙ্ক নাকি অন্য কোনো অঙ্ক। 100 লিটার, কত লিটার, কত লিটার, সবই লিটার, দ্যাট মিনস এটা আয়তনের অঙ্ক। তার মানে তোমার ফার্স্ট কাজ হচ্ছে এটার সমীকরণটা লেখা। এখানে বলছে NO প্রস্তুত করতে, তাহলে ডান পাশে থাকবে NO আর বাম পাশে থাকবে বিক্রিয়ক গুলা। বিক্রিয়ক হচ্ছে একটা NH3 আর একটা হচ্ছে অক্সিজেন। তাহলে এখানে বাম পাশে বিক্রিয়ক আর ডান পাশে হচ্ছে উৎপাদ। 4 মোল NH3 সাথে 5 মোল অক্সিজেন দিলে সমীকরণ সমতা সাধন হয়ে 4 মোল হয় NO, সাথে 6 মোল হয় পানি। ঠিক আছে, এবার ইন্টারমিডিয়েট নিয়মে যদি করতে চাও, 4 মোল সমান 4 গুণ 22.4 লিটার, 5 মোল মানে 5 গুণ 22.4, 22.4, দেন ঐকিক নিয়মে করবা। কিন্তু আমরা ইন্টারমিডিয়েট নিয়মে না করে যদি এমসিকিউ এর জন্য শর্টকাটে উত্তরটা বের করতে চাই, তখন আমরা ধরে নিব এখানে NH3 আছে 4 লিটার, অক্সিজেন আছে 5 লিটার আর NO আছে 4 লিটার। পানিটার হিসাবে আনি নাই, কারণ অঙ্কে পানি নিয়ে কোনো কিছু লেখা নাই, তাহলে পানির হিসাব বাদ। এবার খেয়াল করো ভাইয়া, 4 লিটার NO তৈরি করতে NH3 কয় লিটার লাগে? বলতো কয় লিটার লাগতেছে এই সমীকরণ অনুযায়ী? 4 লিটার NO তৈরি করতে NH3 লাগতেছে 4 লিটার। 4 এর জন্য লাগে 4, তাহলে ভাই 1 এর জন্য কত লাগবে? 4/4, কাটাকাটি মানে 1। তাহলে 100 লিটার অঙ্কে যেটা বলা আছে ওটার জন্য কত লাগবে? গুণ 100। 4 এ 4 এ কাটাকাটি, গুণ 100 মানে 100 লিটার। তাহলে এখানে যদি বলা হয় কত লিটার NH3 লাগবে, সেটার উত্তর হচ্ছে 100 লিটারই লাগবে। বাট কত লিটার অক্সিজেন লাগবে পারবো ওটা বের করতে? অক্সিজেন বের করব কিভাবে? ওই যে ঐকিক নিয়মের মতোই। দেখো 4 লিটার NO তৈরি করতে অক্সিজেন লাগে আমাদের 5 লিটার, তাই না? 4 এর জন্য লাগে 5, তাহলে 1 এর জন্য কত লাগবে? 5/4। 100 এর জন্য কত লাগবে? গুণ করো 100 দিয়ে, 5/4 গুণ 100, কাটাকাটি করে ফেলো। 4 দিয়ে 100 কে ভাগ করলে হবে 25, 5 গুণ 25 মানে হচ্ছে 125। তাহলে এই অঙ্কগুলা করতে আশা করি আমাদের 30 সেকেন্ডের বেশি সময় লাগবে না, এবং ক্যালকুলেটরও লাগবে না। আমি দুইভাবেই পড়াচ্ছি ভাইয়া। যদি ইন্টারমিডিয়েটে আসে, বড় করে এই অঙ্কটা করে আসতে পারবে না পারবে না বলো? বিক্রিয়ার সমতা করা লাগবে, ইয়েস সমতা লাগবে ভাইয়া। সমতার কোনো টেকনিক নাই, সমতা বাম পাশে 2 3 4 এরকম বসায় বসায় ছোট থেকে বড় করে করে ডান পাশ মিলাইতে হয়, ওটার জন্য আলাদা করে কোনো টেকনিক নাই, বাট বেশি সময় লাগে না, বেশি সময় লাগে না। এবং সবচেয়ে বড় কথা, তোমাকে তোমার কমন সমীকরণ গুলো দিবে ভাইয়া। আমি যতগুলা ম্যাথ দেখছি আনকমন সমীকরণ গুলো এখানে দেয়া হয় না, এবং অনেক বড় বড় সমীকরণ দেয়া হয় না, কমন গুলাই দেয়। তাহলে এই টাইপের অঙ্ক পারা যাবে নাকি যাবে না বলো? বুঝতে পারছো না বুঝো নাই? যদি বুঝতে পারো তাহলে আমি পরের অঙ্কে যাব। দ্যাট মিনস আমরা ইন্টারমিডিয়েটে যদি এমন কোশ্চেন আসে এটা পারবো, আবার যদি ভর্তি পরীক্ষায় আসে আমি দুই জায়গায় পারবো। আমি তোমাকে দুই জায়গায় আগায় রাখতে চাচ্ছি, ঠিক আছে? আরেকবার বলি, আমি তাহলে শর্টকাটে বলি। সবার আগে দেখবা এটা আয়তনের অঙ্ক নাকি অন্য কোনো অঙ্ক। কিভাবে বুঝবা? যদি সবগুলাই থাকে লিটার, তাইলে কনফার্ম হবে এটা আয়তনের অঙ্ক।
দ্বিতীয় কাজ হচ্ছে সমীকরণগুলো লিখে ফেলবা। সমীকরণ লিখার পর দেখবা কোনটা কত মোল, দেন যত মোল তত লিটার ধরে ফেলবা, তারপর বাকিটুকু ঐকিক নিয়মের মতো করে ফেলবো, বাস। আমরা পরের অঙ্কে যাইবে। 27°C তাপমাত্রায় 300 মিলিলিটার পরিমাণ একটি গ্যাসকে একই চাপে রেখে 7°C তাপমাত্রায় নিয়ে আসা হলে ইহার আয়তন কত হবে? এই টাইপের অঙ্ক আমি শুরুতে তোমাদেরকে যখন দেখাচ্ছিলাম মেডিকেল ভর্তি পরীক্ষায়, এইটা আসছে মেডিকেল ভর্তি পরীক্ষার কোশ্চেন 2017, তারপরে অনেকবার আসছে। এই টাইপের অঙ্ক তোমাদের ফিজিক্স বইতে আছে, এই টাইপের অঙ্ক তোমাদের পরিবেশ রসায়ন চ্যাপ্টারে আছে, এবং আজকের চ্যাপ্টার পরিমাণগত রসায়নে আছে। তাহলে এই অঙ্কগুলা আমরা ইন্টারমিডিয়েটের জন্য কিভাবে করব? সবার আগে বাম পাশে লিখব, মনে করি প্রাথমিক তাপমাত্রা T1 সমান 27°C, কেলভিনে নিয়ে যাব, 27 যোগ 273 মানে 300 কেলভিন। মনে করি প্রাথমিক আয়তন V1 সমান হচ্ছে 300 ml, পরিবর্তিত তাপমাত্রা T2 সমান হচ্ছে 27°C বা 280 কেলভিন। তাহলে পরিবর্তিত আয়তন B2 সমান কত? এবার সূত্রে যাবা, P1 B1 সমান P2 B2 নাকি B1/T1 সমান B2/T2, এটা কিভাবে বুঝবা? এই অঙ্কের জন্য কোন সূত্রটা হবে সেটা বোঝা খুবই ইজি। কিভাবে বুঝবা আমি বলে দিই। তুমি দেখবা এই টাইপের অঙ্কে কখনো কখনো 5টা মান দেয়া থাকে, অথবা কখনো কখনো 3টা মান দেয়া থাকে। যখন 5টা মান দেয়া থাকবে তখন এই অঙ্কগুলোর সূত্র হবে P1 B1/T1 সমান P2 B2/T2। 5টা মান দেয়াই থাকবে, তুমি 6 নাম্বার মানটা এখান থেকে বের করে ফেলবা, খুবই ইজি অঙ্ক। বাট যখন 3টা মান দেয়া থাকবে, যেমন এই অঙ্কটাতে এই যে 3টা মান আছে, একটা 27, একটা 300, একটা 7, তখন দেখবা এই অঙ্কে অবশ্যই একটা কিছু একই থাকে বা স্থির থাকে বা ধ্রুব থাকে। যেমন এখানে বলা আছে একই চাপ। মনে রাখবা যে অঙ্কে যেটা একই হয় সূত্রে ওটা থাকে না, এখানে চাপ একই রকম থাকে। তাহলে এই অঙ্কের সূত্রে P1 B1/T1 সমান P2 B2/T2, ওই অংশটা থেকে জাস্ট P বাদ যাবে, চাপ বাদ। তাহলে এটা সূত্র কি হবে ভাইয়া? B1/T1 সমান B2/T2। ইন্টারমিডিয়েটের নিয়মে এগুলো পারবো। এবার আসি ভর্তি পরীক্ষার নিয়মে আমরা কিভাবে করব। সময় তো কম, তাহলে মনে করি T1 সমান কত, B1 সমান কত, এগুলা লেখালেখির কোনো জায়গা নাই তোমার, কারণ ভর্তি পরীক্ষায় অঙ্ক করার জন্য আলাদা করে তোমাকে কোনো কাগজ দিবে না। কোশ্চেনের একটা ফাঁকা জায়গায় রাফ করে এগুলা করতে হবে, কোশ্চেনে লিখতে পারবা। তাহলে ছোট করে কিভাবে করব? সবার আগে আমি অঙ্কটা দেখব, দেন এটার জন্য কোন সূত্র সেই সূত্রটা মাথায় নিয়ে আসবো। একই চাপ, তার মানে চাপ থাকবে না। তাহলে এই অঙ্কের সূত্র কি হবে ভাইয়া? B1/T1 সমান B2/T2। দেন ওই সূত্র অঙ্ক থেকে এই জায়গায় জাস্ট মান বসাই দিব। মনে করি এত 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 মনে করার দরকার নাই, আমি উত্তর বের করতে পারলেই হয়। এখানে আমি দেখতেছি 27°C হচ্ছে T1 বা 300 কেলভিন, তাহলে T1 এর জায়গায় আমি বসাই দিলাম 300 কেলভিন ডাইরেক্ট। দেন আয়তন দেখতেছি B1 300 ml, বসাই দিলাম 300। B2 আমি বের করব, আর T2 হচ্ছে 7 মানে 280। তাহলে দেখো 300 300 কাটাকাটি চলে যাবে ওই পাশে 280, তাহলে B2 এর মান হচ্ছে 280 ml। তাহলে এই অঙ্কটার উত্তর হচ্ছে 280। তাহলে আশা করি এই টাইপের ম্যাথ তোমরা আগেই পারতা, এগুলো আমাকে নতুন করে শেখানোর দরকার নাই। তাহলে এই অঙ্কটাই যদি না এসে যদি আসে P1 B1 সমান P2 B2 বা P1/T1 সমান P2/T2, পারবা না 3টা মান দেয়া থাকলে 4 নাম্বার মানটা বের করে ফেলতে? ক্যালকুলেটর কি লাগবে? ক্যালকুলেটর লাগবে না, কারণ স্যাররা যখন ক্যালকুলেটর ছাড়া তোমার পরীক্ষা নিবে তখন সংখ্যাগুলো এমন ভাবে দিবে যাতে সেগুলো এমনি সলভ করা যায়। যেমন এখানে 300 300 কাটাকাটি এই টাইপের সংখ্যা দিছে, পরীক্ষায় হয়তো 300 না দিয়ে 150 300 দিতে পারে, অথবা 300 600 দিতে পারে, কাটাকাটি করলে যাতে ইজিলি হিসাব করা যায়। তাহলে এই অঙ্কগুলো আশা করি আমরা সবাই পারবো। আমরা পরের অঙ্কে যাব। খেয়াল করো, এখন আমরা কিছু ছোট ছোট ম্যাথ দেখাবো, বাট মাথায় রাখবা ছোট মরিচের ঝাল বেশি। তার মানে পরীক্ষায় এই ছোট ছোট অঙ্কগুলাই বেশি আসে। একটা সোডিয়াম পরমাণুর ভর কত, অথবা একটা পানির অণুর ভর কত, অথবা একটা কার্বন ডাই অক্সাইড অণুর ভর কত, অথবা একটা নাইট্রোজেন পরমাণুর ভর কত, যে কোনো কিছু আসতে পারে। কিভাবে করব? যদি আমরা ইন্টারমিডিয়েট নিয়মে করি তখন করব এটা ঐকিক নিয়মে। আমরা জানি সোডিয়ামের পারমাণবিক ভর কত বলতো ভাইয়া?
শুরুতে আমি পড়াই নিছি তোমাদের এগুলা। সোডিয়ামের পারমাণবিক ভর 23, দ্যাট মিনস 23 গ্রামে কয়টা পরমাণু থাকবে বেয়া? 23 গ্রামে কি একটা পরমাণু নাকি 1 মোল পরমাণু থাকবে? 1 মোল। 1 মোল মানে অ্যাভোগাড্রো সংখ্যা 6.023 ইনটু 10⁻23, রাইট? তাহলে কলেজের নিয়ম বা ইন্টারমিডিয়েটের জন্য জাস্ট ঐকিক নিয়ম করবা। কি রকম? একটা সোডিয়াম পরমাণুর ভর আমরা জানি 6.023 ইনটু 10⁻23, এতটা সোডিয়াম পরমাণুর ভর হচ্ছে 23। তাহলে একটা সোডিয়াম পরমাণুর ভর হচ্ছে 23 ভাগ অ্যাভোগাড্রো সংখ্যা। দেন ক্যালকুলেটর বের করবা, ক্যালকুলেটর টিপ দিবা, ইজিলি হিসাব চলে আসবে, তাই তো না? কিন্তু ক্যালকুলেটর ছাড়া কিভাবে করবা সেটা আমি দেখাই দিবা। এইটাই আজকে শেখানোর মূল জিনিস। 23 ভাগ অ্যাভোগাড্রো সংখ্যা এটা হবে, এটা আমরা সবাই বুঝতে পারতেছি, একটা সোডিয়াম পরমাণুর ভর। বাট ক্যালকুলেটর ছাড়া খুব ইজিলি হিসাব করা যায়, এবং আমার কাছে মনে হয় ক্যালকুলেটর না থাকাটাই বেশি ভালো। কিরকম দেখো, 10⁻23 টা নিচে আছে, তুমি যদি এটাকে উপরে নিয়ে যাও এটা হয়ে যাবে 10⁻⁻23, রাইট? এখানে খেয়াল করো 6.02 আছে, 0.0 খুবই ছোট সংখ্যা। সো এটা নিয়ে আমাদের এত মাথা ঘামানোর দরকার নেই, আমরা এটাকে ধরে নেব 6। এবার একটু উপরের দিকে তাকাও, উপরে যদি 23 না থেকে 24 থাকতো তাহলে আমরা 6 দিয়ে 24 কে কাটায় কাটায় কেটে ফেলতে পারতাম, 4 4 6 24। কিন্তু আমার এখানে 24 নাই, আমার এখানে আছে 23। 23 মানে 24 এর চেয়ে সামান্য একটু কম। তাহলে আমার উত্তরটাও হবে 4 6 24 মানে 4 এর চেয়ে একটু কম, 3.8 অথবা 3.9 এরকম কিছু একটা হবে, এটা আমরা অনুমান করতে পারতেছি। এবার কাজের কথায় আসো, এমসিকিউ, দ্যাট মিন্স মাস্ট, তোমার সেখানে অপশন থাকবে। তুমি 4টা অপশনের ভিতর যেই অপশনটা দেখবা 4 এর চেয়ে সামান্য একটু কম, সেই অপশনটা উত্তর দিয়ে চলে আসবা, এবং দেখবা পরীক্ষার হলে থেকে বের হয়ে ওই উত্তরটাই হয়ে গেছে। তাহলে আমরা ক্যালকুলেটর ছাড়া একদম এক্সাক্ট উত্তর বের করতে না পারলেও কাছাকাছি উত্তর অবশ্যই বের করতে পারবো। বুঝতে পারছি? তাহলে একটা সোডিয়াম পরমাণুর ভর কত? উত্তর হচ্ছে 3.86 ইনটু 10⁻⁻23। তাহলে তুমি অপশন থেকে 3.86 অপশনটা পারবা না দাগাতে? আরো বুঝাবো, অসুবিধা নাই। এখন কোশ্চেন আসতে পারে ভাইয়া, যদি 4টা অপশনই খুব কাছাকাছি দেয়? 4টা অপশন কখনোই খুব কাছাকাছি দেয় না ভাইয়া। যারা ভর্তি পরীক্ষার কোশ্চেন করে তাদেরকে ইনস্ট্রাকশন দেয়াই থাকে 4টা অপশনের মাঝখানে অবশ্যই গ্যাপ রাখবেন, কারণ আমরা পরীক্ষাতে ক্যালকুলেটর ব্যবহার করতে দিচ্ছি না। তোমাদেরকে শুরুতে আমি ভর্তি পরীক্ষা 3 বছরের কোশ্চেন দেখাইছি, ওখানে যে ম্যাথ গুলো আসছে ওখানকার অপশন গুলো দেখো, যথেষ্ট পরিমাণ গ্যাপ থাকে ব্যান। আবার বলি, দেখো পরের অঙ্কটা আমি বুঝাই। একটা পানির অণুর ভর কত? সবার আগে আমাকে উত্তর দাও ভাইয়া, পানির আণবিক ভর কত? 18। তার মানে 18 গ্রামে কয়টা অণু থাকে? 6.023 ইনটু 10⁻23। তার মানে এতটা পরমাণুর ভর 18। তাহলে একটা পরমাণুর ভর কি হবে? তখন উপরে থাকবে 18 আর নিচে থাকবে 6। তাহলে 6 দিয়ে 18 কে ভাগ করলে কত হবে বলো? 3 হবে। তাহলে একটা পানির অণুর ভর কত? 3 ইনটু 10⁻⁻23। বাট তুমি অপশনে দেখবা 3 নাই, অপশনে আছে 2.99। 2.99 আর 3 যমজ ভাই না? একই তো কথা। তাহলে তুমি অপশন থেকে এই যে 3 কাছাকাছি যে 2.99 অপশনটা দেখবা, সেটা উত্তর করে আসবা। ধরো এই অঙ্কটাই পরীক্ষায় আসছে, বাট সোডিয়াম না, পানি না, অন্য কোনো যৌগ, কার্বন ডাই অক্সাইড, সালফার ডাই অক্সাইড, তুমি পারবা কাছাকাছি উত্তর বলতে ক্যালকুলেটর ছাড়া? এবার আমি তোমাদের টেস্ট নেই, উত্তর দাও ভাইয়া। একটি কার্বন ডাই অক্সাইড অণুর ভর কত? বলো, কাছাকাছি বলতে পারলেই হবে, সময় মাত্র 10 সেকেন্ড, বলো। একটি কার্বন ডাই অক্সাইড অণুর ভর কত? ক্যালকুলেটর ব্যবহার করবা না খবরদার, আমি দেখতে পাচ্ছি না তোমাদেরকে, বাট ক্যালকুলেটর ছাড়াই চেষ্টা করো। ক্যালকুলেটর দিলে পারবা সেটা আমি জানি। একটি কার্বন ডাই অক্সাইড অণুর ভর কত? 7 চেয়ে সামান্য একটু বেশি, এটা বলতে পারলেই হয়। 7 একটু বেশি, কত বেশি এত এক্সাক্ট দরকার নাই।
আমরা জানি কার্বন ডাই অক্সাইড হচ্ছে 44। কিভাবে? কার্বন 12, অক্সিজেন 16, 16, 32। আমরা 6 দিয়ে যদি 42 কে কাটতাম তখন হতো 7, 6 7 42, কিন্তু এটা হচ্ছে 44, তাহলে 7 একটু বেশি, 7 একটু বেশি, 7.3 বা 4, এটা বলতে পারলেই হবে। তাহলে এই অঙ্কগুলা করতে আজকের পর থেকে আমার কি কোনো ক্যালকুলেটর, কাগজ কলম লাগবে, না দেখা মাত্র আমি উত্তর বলে দিতে পারবো? আবার একটু বুঝাবো, ঠিক আছে আবার বুঝাই। ধরো এইটা আসছে একটি নাইট্রোজেন পরমাণুর ভর কত? আমরা জানি নাইট্রোজেনের পারমাণবিক ভর হচ্ছে 14। তাহলে উপরে 14, নিচে 6, কি হবে? 6 দিয়ে 12 কে ভাগ করলে হবে 2, 6 দুগুণে 12, বাট এটা 12 না 14, তাহলে 2 এর একটু বেশি, 2.4। বাস, 2.4 ইন্টু 10⁻⁻23। তার মানে এই অঙ্কগুলা করার জন্য আসলেই আমার কোনো ক্যালকুলেটর বা কাগজ কলমের দরকার নাই। কে কে বুঝো নাই কমেন্ট করো, নাকি সবাই বুঝছি সবাই বুঝছি। তাহলে এইগুলা ছোট মরিচ, কিন্তু মনে রাখবা ছোট মরিচের ঝাল বেশি। তোমাদের ইন্টারমিডিয়েট পরীক্ষা এবং ভর্তি পরীক্ষা দু জায়গাতেই এই ঝালযুক্ত মরিচ মানে এগুলাই বেশি আসবে, ঠিক আছে? এরকম আরো কিছু অঙ্ক আছে, আমি সেগুলা দেখাই এবার। দেখো, 11 গ্রাম কার্বন ডাই অক্সাইডে কয়টা অণু থাকে? যদি এই কোশ্চেনটা কলেজের পরীক্ষায় আসে, কিভাবে করব? আমরা জানি CO2, কার্বন ডাই অক্সাইডের আণবিক ভর হচ্ছে 44। তাহলে ঐকিক নিয়ম, 44 গ্রামে অণু থাকে 6.023 ইন্টু 10⁻23 টা। তাহলে 1 গ্রামে কয়টা থাকে? ভাগ হবে 44। তাহলে 11 গ্রামে কয়টা থাকে? গুণ হবে 11। দেন ক্যালকুলেটর টিপে এটা উত্তর করে চলে আসবা। বাট তুমি খেয়াল করো, ক্যালকুলেটর টিপাটিপির কোনো দরকার নাই এবং এগুলা লেখালেখিরও কোনো দরকার নাই। আমরা কোনো কিছু লিখবো না, জাস্ট দেখবো আর এই অঙ্কের উত্তর বলে দিব 1 সেকেন্ডে। কিভাবে? এটা ক্লাস 3-4 এর অঙ্ক, বানাইতে পারবো আমি। 3-4 এর অঙ্ক বানাই। সবার আগে আমাকে উত্তর দাও, ইজি অঙ্ক। ধরো 44, 44 টাকা দিয়ে 6টা লেবু পাওয়া যায়। ওকে, যদি 44 টাকা দিয়ে 6টা লেবু পাওয়া যায়, তাহলে অর্ধেক 22 টাকা দিয়ে কয়টা লেবু পাবা বলো? 22 টাকা দিয়ে কয়টা লেবু পাবা তখন? 3টা। তাহলে 22 না, 22-এর অর্ধেক 11 টাকা দিয়ে কয়টা লেবু দিবে তোমাকে? 1.5টা লেবু দিবে, স্বাভাবিক। তাহলে এইবার খেয়াল করো, এই অঙ্কটা সেই অঙ্কটাই। এখানে 11 গ্রাম কার্বন ডাই অক্সাইডে কয়টা অণু আছে? আমরা জানি 44 গ্রামে অণু আছে 6.023, 6টা। 6.02 কে আমরা ধরলাম 6, তাহলে 44 এর অর্ধেক 22, তাহলে 22 গ্রামে অণু থাকবে 6 এর অর্ধেক, 3 ইন্টু 10⁻23। তাহলে 11 গ্রামে থাকবে 3 এর অর্ধেক, দ্যাট মিন্স উত্তর হবে 1.5 ইন্টু 10⁻23। আমি দেখা মাত্রই বলে দিতে পারতেছি এই অঙ্কটার উত্তর হবে 1.5। কোনো ক্যালকুলেটরেরও দরকার নাই, কোনো কাগজ কলমেরও দরকার নাই। ধরো এই অঙ্কটাই পরীক্ষায় আসলো, কিন্তু 11 গ্রাম দিল না পরীক্ষাতে দিল 88 গ্রাম। 44 এর ডাবল 88। তাহলে বলো তো এবার কয়টা অণু থাকবে? 88 গ্রাম কার্বন ডাই অক্সাইডে কয়টা অণু থাকে বলো? 6 এর ডাবল। 6 এর ডাবল মানে 12, 12 বলতে পারলেই হবে। 12 ইন্টু 10⁻23। বুঝতে পারতেছো সবাই? ক্যালকুলেটরেরও দরকার নাই, কাগজ কলমেরও দরকার নাই, 1 সেকেন্ডের ভিতরে এগুলো চট করে উত্তর বলে দিতে পারবো। ধরো এই টাইপের অঙ্ক পরীক্ষায় আসছে, কিন্তু কার্বন ডাই অক্সাইড না, সেটা আছে অক্সিজেন, নাইট্রোজেন, সালফার, সালফার ডাই অক্সাইড, অন্য কিছু আছে। বাট ওই যৌগটার আণবিক ভরের অর্ধেক বা ডাবল বা ট্রিপল অথবা 1/4 দেয়া আছে, তাহলে তুমি দেখা মাত্রই চট করে 1 সেকেন্ডে পারবা না বলে দিতে উত্তর? পরের অঙ্কটার উত্তর দাও দেখে যারা বুঝছো। 16 গ্রাম অক্সিজেন গ্যাসে কয়টা অণু থাকে? অণু কি হবে উত্তর বলো? অর্ধেক হবে, বাস অর্ধেক বলতে পারলেই হয়।
অর্ধেক মানে কত? 3। ওকে, তাহলে আমি আরো কিছু অঙ্ক তোমাকে বানাই দিবে, উত্তর দাও দেখি পারো কিনা। সালফার ডাইঅক্সাইড বলো 128 গ্রাম 128 গ্রাম সালফার ডাইঅক্সাইড গ্যাসে কয়টা অণু থাকে? কি হবে উত্তর বলো? ফেসবুকবাসীরা ঘুমাই গেল নাকি? তোমাদের উত্তর পাচ্ছি না। 9 জন ক্লাস করতেছো ফেসবুকে, বাট কেউই উত্তর দিতেছো না, বুঝতেছো না। 12, ইয়েস। সাদিয়া আক্তার ঋতু জুম নিবাসী, উত্তর কারেক্ট, 12 হবে। কারণ 128 হচ্ছে সালফার ডাইঅক্সাইডের আণবিক ভরের ডাবল। তাইলে ভাইয়া এই টাইপের অঙ্ক তোমাদের ইন্টারমিডিয়েট এবং ভর্তি পরীক্ষা যেভাবে আসুক পারবো নাকি পারবো না বলো? টেকনিকটা, শর্টকাট নিয়মটা বুঝছি না বুঝি নাই, আমাকে কমেন্ট করে জানাইতে হবে ভাইয়া বুঝছি। ওকে, আয়েশা সিদ্দিক কারেক্ট। আবার একটু না খাদিজা, বুঝি নাই, তাহলে আবার বুঝাচ্ছি ভাইয়া। ধরো সহজ কোশ্চেন, কি দিয়ে বুঝাবো? অন্য একটা যৌগ দিয়ে বুঝাই, নাইট্রোজেন। নাইট্রোজেন অণু N2 28 গ্রাম, তাহলে 28 গ্রামে কয়টা নাইট্রোজেন অণু থাকে? 6.023 ইন্টু 10⁻23 অণু থাকে। কিন্তু পরীক্ষায় তোমাকে 28 গ্রাম বললো না, বললো 14 গ্রাম, 28 এর অর্ধেক। 14 গ্রাম নাইট্রোজেন গ্যাসে কতটা অণু থাকে? 14 হচ্ছে 28 এর অর্ধেক, তাহলে উত্তর হবে অ্যাভোগাড্রো সংখ্যার অর্ধেক। অ্যাভোগাড্রো সংখ্যার অর্ধেক কত? 3 ইন্টু 10⁻23। বাস। তাহলে ধরো 14 গ্রামও দিল না, আরো অর্ধেক দিল, 7 গ্রাম নাইট্রোজেন গ্যাসে কয়টা অণু থাকে? তখন আরো অর্ধেক হবে, 3 এর অর্ধেক কত? 1.5 হবে উত্তর। অথবা ধরো অর্ধেক বা 4/1 করলো না, ডাবল করলো, 28 গ্রামের ডাবল 56। 56 গ্রাম নাইট্রোজেন গ্যাসে কয়টা অণু থাকে? ডাবল হবে উত্তর। ডাবল কত? 6 এর ডাবল 12। এই কারণে আমি শুরুতেই বলে নিছি এগুলা ক্লাস 3-4 এর অঙ্কের মতো, লেবু দিয়ে বুঝাইছি না, এই লেবুর অঙ্ক, তাহলে এগুলো আমরা পারি। পরের অঙ্কে যাই। এরকম আরেকটা অঙ্ক আছে, এটা দেখো। প্রমাণ অবস্থায় 1.7 গ্রাম NH3 গ্যাসের আয়তন কত লিটার? অথবা প্রমাণ অবস্থায় 128 গ্রাম সালফার ডাইঅক্সাইড গ্যাসের আয়তন কত? ইজি। সবার আগে আমাকে উত্তর দাও ভাইয়া, NH3 এটার আণবিক ভর কত? অ্যামোনিয়ার আণবিক ভর 17। কিভাবে? কারণ নাইট্রোজেন 14, হাইড্রোজেন 3, 17। তাহলে কলেজের নিয়মে কিভাবে করব? 17 গ্রাম NH3 আয়তন হচ্ছে প্রমাণ অবস্থায় 22.4 লিটার, তাহলে 1 গ্রামের কত? তাহলে 1.7 গ্রামের কত? ঐকিক নিয়মে লিখবো, ক্যালকুলেটর টিপাটিপি করব, দেন উত্তর দিব। বাট ভর্তি পরীক্ষার নিয়মে এগুলা করার দরকার নাই। কিভাবে দেখে নাও। 17 গ্রাম NH3 আয়তন প্রমাণ অবস্থায় হচ্ছে 22.4 লিটার, কিন্তু এখানে অঙ্কে 17 বলে নাই, জাস্ট একটা দশমিক মাইরা দিছে 1.7। তুমি তাইলে 22.4 এর ওই দশমিকটা জাস্ট একবার আগে দাও, তাহলে উত্তর হয়ে যাবে 2.24 লিটার। শেষ। তাহলে ধরো এই অঙ্কটাই পরীক্ষায় আসছে, কিন্তু 1.7 বলা হয় নাই, বলা হচ্ছে 0.17। এইবার উত্তর কি দিবা বলো? 0.17 গ্রাম NH3 গ্যাসের আয়তন কত লিটার? কি হবে উত্তর? 0.224। শেষ। আচ্ছা ধরো উল্টা, আগাই দিল না পিছাই দিল, 17 না, তোমাকে বলা হলো 170 গ্রাম NH3 গ্যাসের আয়তন কত লিটার, তখন কি হবে উত্তর বলো? 170 গ্রাম NH3, তখন পিছাই দিবা, আগাই দিলে আগাই দিবা, পিছাই দিলে পিছাই দিবা, তখন উত্তর হবে 224। অথবা উল্টাটা, ধরো ডাবল করে দিল, 17 ডাবল হচ্ছে 34, 34। তাহলে 34 গ্রাম NH3 গ্যাসের আয়তন কত লিটার? 22.4 এর ডাবল। বলো 22.4 এর ডাবল কত? 44.8। তাহলে এই অঙ্কগুলা করার জন্য আমাদের ক্যালকুলেটর, কাগজ কলম কিছুই দরকার নাই। তাহলে আমাকে এই দ্বিতীয় অঙ্কটার উত্তর বলো তো কত? প্রমাণ অবস্থায় 128 গ্রাম সালফার ডাইঅক্সাইড গ্যাসের আয়তন কত লিটার? বলো কি হবে উত্তর?
44.8। আমি অন্য কোনো যৌগ দিয়ে দেই অঙ্কটা দিব, ধরো কার্বন ডাই অক্সাইড দিয়ে দিলাম। ওকে, কার্বন ডাই অক্সাইড হচ্ছে 44, তাই তো? তাহলে বলো 22 গ্রাম কার্বন ডাই অক্সাইডের আয়তন প্রমাণ অবস্থায় কত লিটার? নসীন সবার আগে উত্তর দিছো, কারেক্ট। কেমিস্ট্রির অঙ্ক খুবই সহজ, আমার কাছে খুবই সহজ লাগে, ভালো লাগে এই অঙ্কগুলা, এবং এগুলা পরীক্ষায় আসে। তাহলে অর্ধেক 22 হচ্ছে 44 এর অর্ধেক, তাহলে উত্তর হবে 22.4 এর অর্ধেক 11.2। আচ্ছা ভাই, যদি প্রমাণ অবস্থা না বলে বলা হয় এসএটিপি, তখন কি পারবা? পারবা না? একই তো কথা, এসএটিপি তখন হবে 24.789 এর ডাবল বা অর্ধেক বা 4/1 এই। ঠিক আছে, তাহলে আমরা এই অঙ্ক পারি। আবারও বলে দিচ্ছি, একটু আগে যে ছোট ছোট অঙ্কগুলা দেখালাম, এই অঙ্কগুলা থেকে পরীক্ষায় কোশ্চেন বেশি আসবে। এবার খেয়াল করো বড় অঙ্ক। চুনা পাথরে 95% ক্যালসিয়াম কার্বনেট আছে। লঘু HCl-এ 160 গ্রাম চুনা পাথর দ্রবীভূত করলে আদর্শ উষ্ণতা ও চাপে কত লিটার কার্বন ডাই অক্সাইড পাওয়া যাবে? বিশাল বড় অঙ্ক, কলেজে থাকতে তোমরা এগুলো করছো, বড় করে করছো, আমি এটা আর এখন দেখাইতে চাচ্ছি না। বাট ভর্তি পরীক্ষার জন্য যদি এই অঙ্কগুলো আসে, বা তোমাদের ইন্টারমিডিয়েটের এমসিকিউতে যদি এই অঙ্কগুলো আসে, তখন কি ওই বড় করে করবা নাকি শর্টকাটে করবা? মাস্ট শর্টকাটে করবা। তাহলে এই অঙ্কটা করার জন্য একটা শর্টকাট নিয়ম আছে, সেইটা শিখে রাখো, তাহলে 30 সেকেন্ডের ভিতরে হিসাব করতে পারবা। তুমি খেয়াল করো, এই অঙ্কটাতে একটা পার্সেন্টেজ দেয়া থাকে, এখানে বলা আছে 95% ক্যালসিয়াম কার্বনেট। পরীক্ষায় 95 দিবে এমন কোনো সিউরিটি নাই, 90% দিতে পারে, 20%, 50% যাই থাকুক, একটা পার্সেন্টেজ থাকবে, এটা হচ্ছে কথা। একটা ভর দেয়া থাকে, চুনাপাথর 160 গ্রাম, পরীক্ষায় 160 নাও বলতে পারে, পরীক্ষায় বলতে পারে 150, 200, বাট একটা ভর থাকবে। লাস্টে আমাকে বের করতে হবে কত লিটার কার্বন ডাই অক্সাইড পাওয়া যাবে। কার্বন ডাই অক্সাইড কত লিটার এটা বের করার শর্টকাট সূত্রটা শিখে নেবে। কার্বন ডাই অক্সাইড কত লিটার বের করার সূত্র হচ্ছে 22.4 গুণ যত পার্সেন্ট দেয়া থাকবে তত ভাগ 100, গুণ ভর যেটা দেয়া থাকবে সেটা ভাগ 100। তার মানে হচ্ছে, ধরো অঙ্কে যদি দেয়া থাকে 50%, এখানে এসে যাবে 50। ভর যদি দেয়া থাকে 200 গ্রাম, তখন এখানে লিখতে হবে 200। তুমি জাস্ট এইটা বসাবা, কাটাকাটি করবা, অঙ্কের উত্তর চলে আসবে। তাহলে আমি এই অঙ্কটাই তোমাকে করে দেখাই। 22.4 ইন্টু যত পার্সেন্ট তত, এখানে আছে 95%, তাহলে আমি ওখানে বসাবো 95 ভাগ 100, আর ভর আছে 160, 160 ভাগ 100। তোমার ইন্টারমিডিয়েটের এমসিকিউ যদি আসে, তাহলে এটা তুমি ক্যালকুলেটর থেকে ইজিলি হিসাব করে ফেলতে পারবা। বাট যদি ভর্তি পরীক্ষায় আসে, ক্যালকুলেটর ছাড়া কিভাবে করবা সেটা দেখাই দিই। এই যে 0 0 কাটাকাটি 1.6 হবে, এটা নিচে আরেকটা 0 কাটলে 1.6, আর এখানে 95 নিচে 100, 0 0 কাটলে এটা হবে 0.95। আমরা ক্যালকুলেটর ছাড়া এক্সাক্ট উত্তর না পারলেও কাছাকাছি উত্তর বের করার চেষ্টা করব। 0.95, এটাকে আমরা কাছাকাছি ধরে ফেলতে পারি 1, তাহলে এই 0.95 কে আমরা ধরলাম 1। ঠিক আছে, আর 1.6 এটাকে আমরা 1.6 এর কাছাকাছি 2 ও ধরতে পারি, আবার 1.5 ও ধরতে পারি। বাট 1.5 ধরলে আমার গুণ করাটা বেশি সহজ হবে, তখন কাছাকাছি উত্তরটা চলে আসবে। 22.4 গুণ 1 মানে 22.4, আর 0.5 মানে হচ্ছে অর্ধেক, তাহলে 22.4 এর অর্ধেক কত? 11.2, এর সাথে যোগ করলে হবে 33.6। এই নিয়মটা আমি আবারও বলে দিই ভাইয়া, তোমাদের ইন্টারমিডিয়েটের এমসিকিউ তে তুমি ইউজ করতে পারবা, বাট রিটেনে এভাবে করতে পারবা না ভাইয়া। রিটেনে বইয়ে যেভাবে বড় করে করা আছে সেভাবেই করতে হবে, রিটেনে এই নিয়মটা খাটবে না। ঠিক আছে, আমি বই দেখাবো লাস্টে, সেটা বলতেছি। তুমি খেয়াল করো 1.5 গুণ 22.4 এই গুণটা কিভাবে করে ক্যালকুলেটর ছাড়া, সেটা আমি আরো সহজে বুঝাই দিই। ধরো এই গুণটা 20 গুণ 2.5 ক্যালকুলেটর ছাড়া কি কত হবে? অনেকে বলে 40.5, কখনোই না। কিভাবে করব? আগে 20 গুণ 2 এটা গুণ করে ফেলো 40, আর 0.5 মানে অর্ধেক, অর্ধেক কত? 20 এর অর্ধেক 10, তাহলে 40 এর সাথে 10 যোগ করলে হবে 50। বুঝতে পারছো ব্যাপারটা? তাহলে 0.5 এর গুণ আমরা ক্যালকুলেটর ছাড়াই করতে পারবো। তাহলে 20 গুণ 3.5 কত হবে ভাইয়া?
3×20 = 60 আর 0.5 মানে অর্ধেক 10, 60 আর 10 হচ্ছে 70। ওকে, ধরো একই পদ্ধতিতে আমরা ক্যালকুলেটর ছাড়া 0.5 না 0.25 বা 0.75 থাকলে গুণ করতে পারবো কিনা? পারবো। 0.25 থাকলে লাস্টে আমরা 4/1 যোগ করব, কারণ 0.25 মানেই হচ্ছে 4/1, আর 0.75 মানে 4/3। এটা দেখো, 20 গুণ 4 80, বুঝে গেল। বাকি থাকলো 0.25, 0.25 মানে অর্ধেকেরও অর্ধেক, তাহলে 20-এর অর্ধেক 10, 10-এর অর্ধেক 5, 80 আর 5 যোগ করো 85। তাইলে এটা দেখো, 40 গুণ 3 120 হয়ে গেল, বাকি থাকলো 0.75, 0.75 মানে 4/3। 40-কে যদি 4 ভাগ করে 3 ভাগ নেই সেটা হবে 30, 120 যোগ 30 মানে 150। তাহলে আমরা ক্যালকুলেটর ছাড়াই 0.5, 0.25, 0.75 এই গুণগুলা করতে পারবো। তাহলে এই অঙ্কটাই আমরা উত্তর পাবো 22.4 গুণ 1.5, 22.4 একে 22.4 আর যোগ করো অর্ধেক 11.2 সমান হবে 33.6। তাহলে এই অঙ্কটার উত্তর 33.6। ধরো এই অঙ্কটাই পরীক্ষায় আসছে এমসিকিউতে, বাট 95% দেয়া নাই, দেয়া আছে 50%। তুমি কি তখন পারবা অঙ্কটা করতে? 50% থাকলে অসুবিধা হবে না তো করতে? পারা যাবে। ধরো 160 গ্রাম চুনাপাথর দেয়া নাই, সেখানে দেয়া আছে 200 গ্রাম চুনাপাথর। একই কথা, কিভাবে করবো আমি একটু দেখাই দিই। ধরো 160 না 200 গ্রাম, 200, তাহলে এখানে বসবে 200, আর 95 না, সেখানে দেয়া আছে 50। কি হবে দেখো তো 50 দিয়ে 100-কে কেটে ফেললে হবে 2, আর 100 দিয়ে 200-কে কাটলে হবে 2, তাহলে 2 2 উপরে নিচে কাটাকাটি হয়ে যাবে, তখন উত্তর হবে 22.4। বাস। তাহলে এই টাইপের অঙ্ক আশা করি তোমাদের অসুবিধা হবে না। ওকে, আমরা পরের অঙ্কে যাই। এটা দেখো, সোডিয়াম কার্বনেটের 500 মিলিলিটার ডেসিমোলার দ্রবণে কত গ্রাম সোডিয়াম কার্বনেট থাকে? গ্রাম পরিমাণ বের করতে হবে। এই যে গ্রাম পরিমাণ, এটা তোমাদের ইন্টারমিডিয়েট নিয়মে শিখাই দিব, অথবা এখানে নিচে সরাসরি লেখা আছে গ্রাম পরিমাণ বের করো। কি কি দেয়া আছে? একটা যৌগের মোলারিটি দেয়া আছে, যৌগটার নাম দেয়া আছে, এবং এর পরিমাণ দেয়া আছে। তাইলে এই মোলারিটি বা গ্রাম পরিমাণ বের করার সূত্রটা কি দেখে রাখো, এটাই সূত্র, এটা দিয়ে তুমি ইন্টারমিডিয়েটের কোশ্চেনও করতে পারবা। গ্রাম পরিমাণ সমান আণবিক ভর গুণ আয়তন গুণ মোলারিটি, VMS ভাগ 1000, 1000। তাহলে গ্রাম পরিমাণ সমান আণবিক ভর গুণ আয়তন গুণ মোলারিটি ভাগ 1000। এখানে শুধু মান বসাবা, হিসাব করবা, উত্তর হয়ে যাবে। আমি প্রথম অঙ্কটা দেখাই দিই। সোডিয়াম কার্বনেট Na2CO3, বলো সোডিয়াম কার্বনেটের আণবিক ভর কত? সোডিয়াম কার্বনেটের আণবিক ভর কত? Na2CO3 106, আয়তন দেয়া আছে এখানে 500, আর মোলারিটি বলা আছে দেখো ডেসিমোলার, ডেসি মানে 0.1। তাহলে দেখো এই যে আণবিক ভরের এখানে বসালাম 106, আয়তন দিলাম 500, মোলারিটি দিলাম 0.1, ভাগ করলাম 1000 দিয়ে। 500 দিয়ে 1000-কে কাটলে হবে 2, 2 দিয়ে 106-কে ভাগ করলে হবে 53, কিন্তু ওখানে একটা 0.1 রয়ে গেছে, তাহলে এটা এই মাঝখানে বসে যাবে 5.3 গ্রাম। এটাই হচ্ছে উত্তর, 5.3। বুঝতে পারছো? এইটাই তোমাদের ইন্টারমিডিয়েটের নিয়ম, গ্রাম পরিমাণ বের করার। তাহলে আমাকে এই অঙ্কটার উত্তর বের করে দাও এ নাম্বারটার উত্তর বলো কত হবে? 1.25 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড 500 মিলিলিটার দ্রবণ, বলো এর উত্তর কত হবে? গ্রাম পরিমাণ। করতে পারতেছো না? 2.5 না 25? 25 হবে, 25। সোডিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর হচ্ছে 40, আয়তন 500, আর মোলারিটি 1.25।
আমরা 500 দিয়ে 1000 কে কাটলে পাবো 2, আর 2 দিয়ে উপরে 40 কে কাটলে পাবো 20। 20 গুণ 1.25 সমান 25। 0.25 এর গুণ আমি তোমাদেরকে শিখাই দিছি, তাহলে এই অঙ্কটার উত্তর হবে 25। আশা করি এই নিয়মের অঙ্ক পারবা। 10% সোডিয়াম কার্বনেটের মোলারিটিতে ঘনমাত্রা কত? মোলারিটি বের করার একটা সূত্র আছে, সেটা আমি বলে দিচ্ছি তোমাদেরকে। দেখো, মোলারিটি সমান 10x/m, এটাই সূত্র, এটা দিয়ে ইন্টারমিডিয়েটের অঙ্ক করা যাবে। 10x, x কি বেয়া? x হচ্ছে পার্সেন্টেজ, যেখানে লিখে রাখছি, আর m হচ্ছে আণবিক ভর। তাহলে খেয়াল করো, এখানে 10%, তাহলে x হচ্ছে 10, 10 গুণ 10 মানে 100, আর সোডিয়াম কার্বনেটের আণবিক ভর হচ্ছে 106। 100 ভাগ 106, আমরা 106 দিয়ে যদি 100 কে ভাগ করি, তখন উত্তর হবে, ক্যালকুলেটর দিয়ে বের করতে পারবো, বাট ক্যালকুলেটর ছাড়া কাছাকাছি উত্তর বের করো। যদি 106 দিয়ে 106 কে ভাগ করতাম, সেটা হতো 1, কিন্তু এখানে 106 না, 100 আছে, তাহলে এটা হবে 1 এর চেয়ে একটু কম। একটু কম, তাহলে কত? 0.9 ধরে ফেলতে পারো। এই অঙ্কটার উত্তর হচ্ছে 0.94 মোলার। তাহলে এই 94 অপশনটা আশা করি তোমরা পারবা। তাহলে ধরো ভাইয়া এই অঙ্কটাই পরীক্ষায় আসছে, বাট 10% না, পরীক্ষায় বললো 20% সোডিয়াম কার্বনেটের মোলারিটিতে ঘনমাত্রা কত? পারবা না? অথবা 20% সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের মোলারিটিতে ঘনমাত্রা কত? এই সূত্র অনুযায়ী করে ফেলবা, হয়ে যাবে। এই অঙ্কটা দেখো, 500 মিলিলিটার 0.5 মোলার কস্টিক সোডা দ্রবণ থেকে কত মিলিলিটার ডেসিমোলার দ্রবণ তৈরি করা যাবে? এই অঙ্কটাই আসছে মেডিকেল ভর্তি পরীক্ষার কোশ্চেন 2020, মানে এই লাস্ট যে কোশ্চেনটা হচ্ছে ওখানকার কোশ্চেন হচ্ছে এটা। সূত্র একটা খুবই কমন সূত্র, V1M1 সমান V2M2। B1 মানে হচ্ছে প্রাথমিক আয়তন, এই যে 500, আর M1 হচ্ছে প্রাথমিক মোলারিটি 0.5। V2 আমরা বের করব, আর M2 হচ্ছে ডেসিমোলার। ডেসি মানে কি? ডেসি মানে 0.1। মান বসাও, হিসাব করো, বাস। এই যে দেখো, B1 হচ্ছে 500, M1 হচ্ছে 0.5, V2 আমরা বের করব, M2 হচ্ছে ডেসিমোলার 0.1। তাহলে 500 গুণ 0.5 মানে অর্ধেক, 250, আর নিচে আসলো 0.1, এই পয়েন্টটা উঠাই দাও, উপরে একটা শূন্য বাড়াই দাও, 250 এর পরে একটা শূন্য। তাহলে এই অঙ্কটার উত্তর কত ml? 2500 ml। বাস। তাহলে এই অঙ্কটা এবার যদি পরীক্ষায় ডেসিমোলার না দিয়ে দেয় সেমি মোলার বা সেন্টিমোলার, পারবা না উত্তর করতে? ধরো ডেসিমোলার দিল না, দিল সেমি মোলার, বলো তখন উত্তর কত হবে? সেমি মোলার। 500 মিলিলিটার 0.5 মোলার কস্টিক সোডা দ্রবণ থেকে কত মিলিলিটার সেমি মোলার দ্রবণ তৈরি করা যাবে? উত্তর কি হবে বলো? পুরো অঙ্কটাই দিলাম, জাস্ট ডেসিমোলার কে বানাই দিলাম সেমি মোলার, তখন উত্তর হবে 500। আফসারা কারেক্ট, উত্তর সঠিক হয়েছে 500। ওকে, তাহলে এই নিয়মের বাকি অঙ্কগুলো আশা করি পারবো। এবার খেয়াল করো পিএইচ এর অঙ্ক, খুবই সহজ, কারণ তোমরা এগুলা ক্যালকুলেটর দিয়ে করো। 0.1 মোলার HCl দ্রবণের পিএইচ কত? বা 0.002 মোলার নাইট্রিক অ্যাসিড দ্রবণের পিএইচ কত? 0.005 মোলার H2SO4 দ্রবণের পিএইচ কত? পিএইচ এর অঙ্ক করতে গেলে ভাইয়া সবার আগে এখানে দেখতে হয় এটা কি অ্যাসিড নাকি এটা ক্ষার। যদি হয় অ্যাসিড, এখানে আগে বের হবে পিএইচ, কিন্তু যদি থাকে এগুলা ক্ষার, তাহলে এখানে ওই সূত্র দিয়ে বের হবে পিওএইচ। দেন আমরা জানি পিএইচ প্লাস পিওএইচ সমান 14, একটা থেকে আরেকটা বের করা যায়। দেন তোমাকে খেয়াল করতে হবে এটা যদি অ্যাসিড হয়, অ্যাসিডের অম্লত্ব কত, মানে এখানে এইচ কয়টা। যদি দেখো একটা, তাহলে এই সংখ্যাটা দিয়ে সরাসরি অঙ্ক করবা। কিন্তু যদি দেখো অম্লত্ব 2, যেমন এখানে H2, যদি থাকতো ফসফরিক অ্যাসিড H3PO4, তখন এই মোলারিটিটাকে তত দিয়ে গুণ করতে হবে। 0.005 ইন্টু 2, 5 দুগুণা 10, দ্যাট মিনস 0.010, একেবারে লাস্টে জিরোর কোনো দাম নাই, দশমিকের লাস্টে জিরো থাকে না, তাহলে এটার মান হচ্ছে 0.01। অঙ্কটা করতে হবে এই 0.01 নিয়ে, অথবা এটা সরাসরি করতে হবে। আর এটা পিএইচ সমান সবাই পারি আমরা মাইনাস লগ এইচ প্লাস, এটা আমরা জানি। ইন্টারমিডিয়েট পরীক্ষায় যদি এই অঙ্ক আসে, তাহলে আমরা ক্যালকুলেটর নিব, মাইনাস লগ টিপ দিব, দেন এই মানগুলা বসাবো,
তাইলে আমার উত্তর ক্যালকুলেটরে চলে আসবে। বাট ঝামেলা হচ্ছে অ্যাডমিশন টেস্টে তো ক্যালকুলেটর নাই। ইন্টারমিডিয়েটের নিয়মে তুমি পারবা, অ্যাডমিশন নিয়মে কিভাবে পারবা? ক্যালকুলেটর ছাড়া আমরা যে কোনো পিএইচ এর অঙ্কের মান বের করতে পারবো, টেকনিক আছে। সেই টেকনিকটা কি দেখাই দিই। সবার আগে তোমাকে কষ্ট করে লগের কয়েকটা মান মুখস্থ করতে হবে। লগের কয়েকটা মান কিভাবে মুখস্থ করবো? ইজি ওয়ে। লগ 1 এর মান 0 আর লগ 10 এর মান 1, এটা তোমরা সবাই পারো। লগ 1 এর মান 0, লগ 10 এর মান 1। মাঝখানে এগুলা একটু মুখস্থ করো। লগ 2 সমান 0.3, লগ 3 সমান 0.5, এই দুইটাই খালি মুখস্থ করো। লগ 2 সমান 0.3, লগ 3 সমান 0.5। বাকিগুলো আর মনে করার দরকার নাই, এমনিতেই পারবা। তুমি খেয়াল করো, লগ 3 এর পরে লগ 4, 5, 6, 7, 8, 9, আর এই সংখ্যাগুলো 0.5 এর পরে 0.11 করে বাড়াচ্ছি শুধু। 0.5 এর পরেরটা 0.6, তারপরে 0.7, তারপরে 0.8, তারপরে 0.9, লাস্টের গুলো 0.9ই ধরে নাও। একটু ছোট বড় হতে পারে, বাট ওই লগ 8 এর মানও 0.9, লগ 9 এর মানও 0.9, একেবারে বড় হচ্ছে 1। তাহলে সংখ্যাগুলো আবার বলি আমি। লগ 1 এর মান 0, লগ 10 এর মান 1। দুইটা শুধু মনে রাখবো, লগ 2 এর মান 0.3 আর লগ 3 এর মান 0.5। দেন লগ 4, 5, 6, 7, 8, 9 হচ্ছে 0.6, 0.7, 0.8, 0.999। বাস, লগের মান মুখস্থ করতে হবে। এবার ক্যালকুলেটর ছাড়া পিএইচ এর মান বের করার একটা সূত্র আছে, সেটা দেখে নাও। সূত্রটা কি? দশমিকের পরে যত গড় তত, মাইনাস হচ্ছে শেষ যে সংখ্যাটা, ওই সংখ্যাটার লগের মান। মানে কি একটু তোমাকে বুঝাই দিবে। ধরো এই বি নাম্বার অঙ্কটা, তুমি দেখো এখানে হাইড্রোজেন একটা, তাহলে এখানে কোনো গুণ করতে হবে না। এটা দশমিকের পরে 002, কয় ঘর? 3 ঘর, 3। দশমিকের পরে যত ঘর তত, মাইনাস লাস্টের সংখ্যাটা কত হবে? 2, তাহলে ওটা লগের মান, লগ 2। 3 মাইনাস লগ 2, আমরা লগ 2 এর মান মুখস্থ করছি 0.3, তাহলে উত্তর হবে 3 মাইনাস 0.3। 3 থেকে 0.3 চলে গেলে হবে 2.7। তাহলে এই অঙ্কটার উত্তর কত পিএইচ? 2.7। ক্যালকুলেটর দিয়ে করো, হুবহু এই 2.7 মানটাই আসবে। ঠিক আছে, এটা দেখো 0.1 মোলার HCl, দশমিকের পরে এক গড় 1, আর লাস্ট সংখ্যাটাই 1, লগ 1। লগ 1 এর মান আমরা মুখস্থ করছি 0, তাহলে 1 মাইনাস 0 মানে 1। তাহলে এই অঙ্কটার পিএইচ এর মান কত? 1। এইটা সি নাম্বারটা দেখো, এটা পরীক্ষায় অনেক আসে, ইন্টারমিডিয়েট পরীক্ষায় আসে। 0.005, কিন্তু H2, দুইটা হাইড্রোজেন, তাহলে 0.005 কে আগে গুণ করছিলাম 2 দিয়ে, 2 দিয়ে গুণ করলে এটা হচ্ছে 0.01। এবার এটা দিয়ে ওই নিয়মে অঙ্ক করো। 0.1 তার মানে দশমিকের পরে 2 ঘর, 2 মাইনাস লগ 1, লগ 1 এর মান হচ্ছে 0, 2 মাইনাস 0 মানে হচ্ছে 2। তাহলে ওই অঙ্কটার পিএইচ এর মান কত? 2। বুঝছো সবাই? তার মানে আমরা এগুলো ক্যালকুলেটর দিয়েও পারি, ক্যালকুলেটর ছাড়াও পারি। ধরো পরীক্ষায় পিএইচ বের করতে বললো না, বলা হলো পিওএইচ বের করো, একই নিয়ম, এভাবেই বের করবা। বাট লাস্টে 14 থেকে একটা বিয়োগ করে দিবা, কারণ আমরা জানি পিএইচ প্লাস পিওএইচ সমান কত 14। তাহলে একটা পেলে আরেকটা 14 মাইনাস, তাই তো? 14 মাইনাস পিএইচ সমান পিওএইচ। আচ্ছা, এই নিয়মে আমি যদি অ্যাসিড না দিয়ে ক্ষার দেই, সি নাম্বারটা আরেকবার বলবো, তাই তো? সি নাম্বারটাতে তুমি খেয়াল করো হাইড্রোজেন 2টা, দ্যাট মিন্স তার অম্লত্ব 2, এই যে হাইড্রোজেন 2, এই কারণে 0.005 কে আগে 2 দিয়ে গুণ করছি। 0.005 ইন্টু 2 মানে হচ্ছে 0.01, দেন এটা দিয়ে অঙ্ক করছি। বাট বি নাম্বারটা দেখো, হাইড্রোজেন একটা, এখানে হাইড্রোজেন একটা, এই কারণে ওটাকে আর আমরা গুণ করি নাই, 1 দিয়ে গুণ করলে একই হবে। আচ্ছা, অ্যাসিড না থেকে যদি ক্ষার থাকে, একই নিয়মে পারবা না অঙ্ক করতে? ক্ষার থাকলে নিয়ম একই, বাট সেখানে আগে পিএইচ বের হবে না, বের হবে পিওএইচ। দেন পিএইচ বের করতে বললে 14 থেকে বিয়োগ করে দিবা। আমি তোমাদেরকে একটা ক্ষারের অঙ্ক করতে দেই, দেখো পারো কিনা। এটা করো 0.0003 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইডের পিএইচ কত?
পিএইচ, এই অঙ্কটা করো। এই যে 0.0003 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইডের পিএইচ কত, বলো উত্তর দাও। আয়েশা সিদ্দিকা ভুল করছো, 3.5 না, পিএইচ বের করতে বলছি। তোমার নিয়ম ঠিক আছে, বাট তুমি একটা অংশ ভুল করছো। আমি বলে দেই, চেষ্টা করো, তারপর আমি বলতেছি। সবার আগে খেয়াল করো, এটা কি অ্যাসিড নাকি ক্ষার? সোডিয়াম হাইড্রোক্সাইড, এটা ক্ষার, তার মানে এখানে আগে বের হবে পিওএইচ। দেন খেয়াল করো এখানে ওএইচ কি একটা নাকি দুইটা তিনটা? একটা, তাহলে এখানে গুণ করার দরকার নাই। তাহলে 0.0003, তার মানে দশমিকের পরে 4 গড় 4 মাইনাস লগ 3 হচ্ছে 0.5। 3.5 ঠিক আছে, বাট 3.5 কিন্তু পিওএইচ, আমি বের করতে বলছি তোমাকে পিএইচ। তাহলে পিএইচ হচ্ছে 14 মাইনাস 3.5, 14 থেকে 3.5 বিয়োগ করলে হবে 10.5। তাহলে এই অঙ্কটার উত্তর 10.5। তাহলে আশা করি পিএইচ এর অঙ্ক বা পিওএইচ এর অঙ্ক আমরা ক্যালকুলেটর দিয়েও পারবো, ক্যালকুলেটর ছাড়া আরো বেশি পারবো। এইটা দেখো, জারণ বিজারণের অঙ্ক। 5 গ্রাম ফেরাস সালফেটকে সম্পূর্ণ জারিত করতে কত গ্রাম KMnO4 লাগবে, বা 10 গ্রাম ফেরাস সালফেট জারিত করতে কত গ্রাম? এই অঙ্কগুলো অনেক বড় করে করতে হয়। যদি কলেজে আসে সবার আগে ফেরাস সালফেট প্লাস KMnO4 লিখতে হবে, সমীকরণ সমতা সাধন করতে হবে, দেন B1 A1 B2 এরকম একটা সূত্র বের করে আনতে হবে, ওই সূত্র দিয়ে অঙ্কগুলো করতে হবে। বাট এই অঙ্কগুলোর উত্তর আমরা চোরামি পদ্ধতিতে শর্টকাটে 2 সেকেন্ডের ভিতর বলে ফেলতে পারবো। কিভাবে? তুমি খেয়াল করো, এই অঙ্কগুলো দুইটাই ফেরাস সালফেটের অঙ্ক, এবং ফেরাস সালফেটের ভর দেয়া থাকে, একটা 5 গ্রাম আর একটা 10 গ্রাম। পরীক্ষায় 5 না দিয়ে দিতে পারে 20 গ্রাম, 10 না দিয়ে দিতে পারে 100 গ্রাম। প্রথমটাতে বের করতে হবে KMnO4 কত গ্রাম লাগবে, আর পরেরটাতে K2CR2O7 কত গ্রাম লাগবে। চোরামি নিয়ম বাট শর্টকাট টেকনিকটা দেখা দিই। যখন বলা হবে KMnO4 কত গ্রাম, তখন তুমি ফেরাস সালফেটের ভর যেটা দেয়া থাকবে ওটাকে 0.2 দিয়ে গুণ করে দিবা, তাইলেই উত্তর মিলে যাবে। 0.2 কিভাবে বের হয়েছে, এটা ওই হিসাব অনুযায়ী সূত্র অনুযায়ী বের করতে হয়েছে। এটা হিসাব করতে গেলে বুঝাইতে গেলে 1.5 পেজ লাগবে, দরকার নাই তুমি এটা এমসিকিউ এর জন্য মুখস্থ করে ফেলো। তাহলে KMnO4 যখন বের করতে বলবে তখন ফেরাস সালফেটকে গুণ করবা কত দিয়ে? 0.2 দিয়ে। তাহলে প্রথম অঙ্কটা দেখো, ফেরাস সালফেটের ভর হচ্ছে 5 গ্রাম, তাহলে এখানে কত গ্রাম KMnO4 লাগবে? 5 ইন্টু 0.2, শেষ। 5 গুণ 0.2 মানে হচ্ছে 1, তাহলে প্রথম অঙ্কটার উত্তর হচ্ছে 1। পরেরটা K2CR2O7, একই নিয়ম, এবার ফেরাস সালফেটের ভরকে জাস্ট একটু বড় সংখ্যা দিয়ে গুণ করো 0.3, তাহলে 10 গুণ 0.3 মানে হচ্ছে 3, বাস। তাহলে ভাইয়া পরীক্ষায় 5 গ্রাম 10 গ্রাম না দিয়ে যদি বলা হয় 20 গ্রাম 50 গ্রাম, পারবা না অঙ্কটা করতে? একটা জিনিস খেয়াল রাখবা, এই শর্টকাট নিয়ম শুধুমাত্র KMnO4 আর K2CR2O7 এই দুইটার জন্য প্রযোজ্য, অন্য কোনো যৌগ থাকলে এইভাবে শর্টকাটে করা যায় না, ঠিক আছে? তাহলে এটা এই দুইটা যৌগের জন্য আমরা শর্টকাটে পারবো। এইটা দেখো, রোগীর রক্তে গ্লুকোজের পরিমাণ 10 মিলিমোল পার লিটার, এটাকে মিলিগ্রাম পার ডেসিলিটার করতে হবে। অথবা উল্টাটা, রোগীর রক্তে গ্লুকোজের পরিমাণ 190 মিলিগ্রাম পার ডেসিলিটার, এটাকে মিলিমোল পার লিটার করতে হবে। দ্যাট মিন্স এক একক থেকে আরেক এককে কনভার্ট করো, হয় এটাকে মিলিমোল পার লিটার থেকে মিলিগ্রাম পার ডেসিলিটার করো, অথবা উল্টাটা মিলিগ্রাম পার ডেসিলিটার থেকে মিলিমোল পার লিটার করো। চোরামি পদ্ধতিতে এটা করা যায়। 18 দিয়ে গুণ অথবা 18 দিয়ে ভাগ করলে এই অঙ্কগুলোর উত্তর চলে আসে। একটা মান তো অঙ্কে দেয়া থাকবে, ওই মানটাকে 18 দিয়ে গুণ করবা অথবা 18 দিয়ে ভাগ করবা, তাহলে উত্তর চলে আসবে। কিরকম দেখো, যদি বলা হয় মিলিগ্রাম পার ডেসিলিটার করো, যেমন উপরেরটা, মনে রাখবা গ্রাম করতে গুণ করা লাগে, গ্রাম করতে গুণ কত দিয়ে? 18 দিয়ে। আর মিলিমোল করতে বললে ভাগ করতে হবে কত দিয়ে? 18 দিয়ে। তাহলে উপরের অঙ্কটা দেখো, 10 মিলিমোল পার লিটার, তাহলে মিলিগ্রাম পার ডেসিলিটারে কত হবে? 10 গুণ 18, দ্যাট মিন্স 180 মিলিগ্রাম পার ডেসিলিটার। পরেরটা 190 কে ভাগ করো 18 দিয়ে, তাহলে 180 হলো তো 10, 190 10 এর একটু বেশি, 10.5 বা 10.6 এরকম কিছু। তাহলে এই সংখ্যাগুলাই আমি যদি অন্য কোনো সংখ্যা দিই, পারবা না এক কথায় উত্তর দিয়ে দিতে?
আমি তাহলে এখন কিছু কোশ্চেন দিই, তুমি আমাকে উত্তর বলো। রোগীর রক্তে গ্লুকোজের পরিমাণ 5 মিলিমোল পার লিটার, মিলিগ্রাম পার ডেসিলিটার, এটা কত হবে? 5 মিলিমোল পার লিটার, এটা মিলিগ্রাম পার ডেসিলিটারে কত হবে? বলো উত্তর কি হবে? 5 ইন্টু 18 কত? ক্যালকুলেটর ছাড়া বলো। 18-র নামটা তো পারো তোমরা, 90 হবে। ইয়েস, উল্টাটা বলো ভাইয়া। রোগীর রক্তে গ্লুকোজের পরিমাণ 360 মিলিগ্রাম পার ডেসিলিটার, মিলিমোল পার লিটারে এটা কত হবে বলো? 360 মিলিগ্রাম পার ডেসিলিটার, মিলিমোল পার লিটারে কত হবে? 20 হবে। বাস, তাহলে এটা শিখলাম আজকের লাস্ট অঙ্ক। রোগীর রক্তে গ্লুকোজের পরিমাণ 10 মিলিমোল পার লিটার, এটাকে পিপিএম করো। পিপিএম মানে পার্টস পার মিলিয়ন। পিপিএম করার পরে মোলারিটি থেকে পিপিএম বের করার একটা সূত্র আছে, সূত্রটা দেখা দিই। পিপিএম সমান আণবিক ভর গুণ মোলারিটি গুণ 1000, এটা সূত্র। পিপিএম সমান আণবিক ভর গুণ মোলারিটি গুণ 1000। এবার অঙ্কটা করে ফেলি। দেখো, গ্লুকোজ, আমরা জানি গ্লুকোজের সংকেত হচ্ছে C6H12O6, এর আণবিক ভর হচ্ছে 180। 180 লিখবো এখানে। মোলারিটি দেয়া আছে 10, কিন্তু দেখো ভাইয়া 10 কি মোল নাকি মিলিমোল? মিলিমোল। তাহলে 10 ইন্টু 10⁻³ এটা থাকবে, আর সূত্র অনুযায়ী থাকবে 10⁻³। তাহলে এই যে পিপিএম এর অঙ্ক, আণবিক ভর হচ্ছে 180, মোলারিটি 10, কিন্তু মিলিমোলের কারণে হচ্ছে মাইনাস, আর সূত্রে আছে 10⁻³ তাহলে এটা কাটাকাটি, -3 + 3 কাটাকাটি, বাকি থাকলো 180 গুণ 10, কত হলো? 1800। তাহলে এই অঙ্কটার উত্তর হচ্ছে 1800। তাহলে পরীক্ষাতে এই অঙ্কটাই বেয়া 10 মিলিমোল না দিয়ে যদি বলা হয় 5 মিলিমোল, পারবা না হিসাব করতে? একই অঙ্ক, এটা পিপিএম এর অঙ্ক, বইয়ে পিপিএম এর এই অঙ্কগুলো আছে, এগুলো একটু ট্রাই করবা। ঠিক আছে, এবার তুমি বই থেকে কোন কোন অঙ্কগুলো করবা সেগুলো আমি একটু দাগাই দিচ্ছি, এগুলো একটু দেখে নাও। যে টিক দেয়া আছে, একটা সোডিয়াম পরমাণুর ভর কত? বইয়ে দেয়া আছে বড় করে, আমি আবার শর্টকাটেও শিখাইছি। একটা পানির অণুর ভর কত? 1 গ্রাম হাইড্রোজেনে কয়টা পরমাণু আছে? 11 গ্রাম কার্বন ডাই অক্সাইডে কয়টা অণু আছে? এই অঙ্কগুলা করবা। এই যে দাগানো অঙ্কগুলো, আমি ছোট মরিচ যে অঙ্কগুলা বলছিলাম, এরকম অনেকগুলো অঙ্ক আছে। দেন খেয়াল করো, এই যে আয়তনের অঙ্কগুলা, চুনা পাথরে 95% ক্যালসিয়াম কার্বনেট আছে। এই যে বড় করে করলে এখানে কিভাবে করতে হয় দেয়া আছে, আমরা শর্টকাট নিয়মে চুনা পাথরের অঙ্ক এগুলা শিখছি। এখানে আরো কিছু চুনা পাথরের অঙ্ক আছে, দেখো 3.8 এর খ, গ, গ, ম, এগুলা সব চুনা পাথরের অঙ্ক, নিয়ম পারি আমরা। তারপরে খেয়াল করো, এগুলা ওই যে আয়তনের অঙ্ক, প্রথম একদম 1 নাম্বার যে অঙ্কটা শিখছিলাম, এগুলো আয়তনের অঙ্ক, ঐকিক নিয়ম টাইপের অঙ্ক। মোল সংখ্যা বা গ্রাম পরিমাণ বের করো, এগুলো আমরা সূত্র দিয়ে শিখছি। তারপরে এই যে রোগীর রক্তে গ্লুকোজের পরিমাণ, লাস্টের দুটো অঙ্ক দেখো, মিলিমোল পার লিটার, মিলিগ্রাম পার ডেসিলিটার করো, 18 দিয়ে গুণ অথবা 18 দিয়ে ভাগ। মোলারিটি 10x/m, এই অঙ্ক করছি আমরা। 10% H2SO4 দ্রবণের মোলারিটি অথবা 10% সোডিয়াম কার্বনেট দ্রবণের মোলারিটি। পিপিএম এর অঙ্ক আমরা করছি লাস্টে, পিপিএম এর অঙ্ক, এখানে একটা সূত্র দাগানো আছে, V1M1 = V2M2, এই দাগানো অঙ্কগুলো আমি তোমাদেরকে করাইছি। V1M1 V2M2 এর অঙ্কগুলো, এই যে লাস্ট অঙ্ক, ফেরাস সালফেটের জারণ KMnO4 K2Cr2O7, এগুলা করা আছে। এই অঙ্কগুলাই যদি করো তোমাদের ইন্টারমিডিয়েট পরীক্ষা এবং ভর্তি পরীক্ষা দুইটাই কভার হবে। ঠিক আছে, এইগুলা যদি এইচএসসি এক্সামের জন্য করি তাহলে কি হবে? হবে। এইচএসসি এক্সামে তুমি এগুলো ছাড়াও পারবা, কারণ এইচএসসি তে অনেক অপশন। এইচএসসি কয়টা থেকে কয়টা রিটেন দিতে হবে বলো? রিটেনে কয়টা কোশ্চেন থাকবে, উত্তর কয়টা করতে হবে বলো? তোমরা জানো হয়তো এইচএসসি নিয়ম 8টা থেকে 2টা, তাহলে এগুলা না বললেও চলবে। বাট ভর্তি পরীক্ষায় তো আর এত সময় থাকবে না, তখন তোমাকে এগুলা পারতে হবে। বাট আমি চেষ্টা করছি এইচএসসি তেও যদি আসে যাতে সেভাবে পারো। এই অঙ্কগুলাই মোর দেন এনাফ। ফার্স্টের দিকে ম্যাথের কোশ্চেন গুলো আবার দেখাবেন, আমি পুরো পেজটাই তোমাদেরকে আপলোড দিয়ে দিবে ঠিক আছে? সো তোমাদের যে যেটা দেখার দরকার এটা আবার দেখে নিবা, এই ফাইলটাই আপলোড দিয়ে দিব। ওকে, তাহলে আমার মনে হয় আজকে আর সময় নষ্ট না করি, আর কোনো কোশ্চেন যদি তোমাদের থাকে সেটা করতে পারো। কোশ্চেন কি আছে কারো?
চাইলে মাইকেও করতে পারো যদি কোশ্চেন থাকে। বলো কোশ্চেন ছিল, কোশ্চেন করো। আমি মাইক আনমিউট করার সুযোগ করে দিছি ভাইয়া। যদি কোশ্চেন থাকে আমাকে কোশ্চেন করো, আর যদি না থাকে তাহলে আমি ক্লাস শেষ করে দিতে চাচ্ছি। নাই। একজন লিখছে ভাই একটা কোশ্চেন ছিল, তারপরে আর কিছু বলতেছে না। এন কি বি এর ব্যস্তানুপাতিক? এন মূল সংখ্যা আর আয়তন না, ব্যস্তানুপাতিক না ভাইয়া। আর কোনো কোশ্চেন আছে কারো? ফেসবুক বাসী আজকে খুব বেশি ক্লাস করে নাই, ফেসবুক বাসীরা ঘুমায় গেছে। ট্রাইটেশন করা লাগবে? ট্রাইটেশন করতে পারো, বাট ট্রাইটেশনের ম্যাথ গুলো আমার কাছে মনে হয় অনেক বড় ব্যাপার। এই কারণে আমি বলবো এগুলো বাদ দিয়ে যাওয়াই ভালো। যেহেতু ইন্টারমিডিয়েটে তোমাদের অপশন অনেক বেশি, সো ওগুলা নিয়ে আমার মনে হয় এখন আর মাথা ঘামানোর দরকার নাই। যদি আসে ওই অপশনটা করবো না, তাইলেই হবে। ঠিক আছে? আর কোনো কোশ্চেন যদি কারো না থাকে ভাইয়া? নাই। তাহলে আল্লাহ হাফেজ, আজকের মতো শেষ করে দে। আবার হয়তো তোমাদের সাথে দেখা হতে পারে। তোমাদের পরীক্ষা ভালো হোক, ইন্টারমিডিয়েট পরীক্ষাটা ভালো মতো দাও। ঠিক আছে? সবার জন্য বেস্ট অফ লাক। আজকের মতো ক্লাস শেষ করে দিচ্ছি। থ্যাংক ইউ সবাইকে মন দিয়ে ক্লাস করার জন্য।